নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনবেন রবার্ট ব্লচের লেখা গল্প অভিশপ্ত পুঁথি। রহস্যময় আতঙ্কঘন কাহিনীর রচনার ক্ষেত্রে এইচপি লাভক্রাফট একজন স্মরণীয় এবং বিখ্যাত নাম। রবার্ট ব্লচ হলেন পুরনো লাভক্রাফট গোষ্ঠীর শেষ লেখক। গল্প পাঠে আমি বরেন, নরোত্তমবাবুর চরিত্রে তমাল, অন্যান্য চরিত্রে সুরজ, এডিটিং, শব্দগ্রহণ এবং পরিচালনায় প্রীতম। শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত পুঁথি। আমি যাব না, আমি কিছু করিনি। স্ট্রেঞ্জ, একটা মানুষ সেভাবে উধাও কি করে হয়ে যায়? দরজা জানলা সবই তো বন্ধ। আচ্ছা পোদ্দার, সৌমেনবাবু ঠিক কি কাজ করতেন? স্যার এই একটা ডায়েরি আর একটা পুরনো বই পেয়েছি। কই দেখি। ডায়েরিটা তো সৌমেনবাবুর পার্সোনাল ডায়েরি বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, তাই তো লেখা দেখলাম। আচ্ছা গুপ্ত, তুমি আর পোদ্দার সার্চ চালিয়ে যাও, কিছু পেলে আমাকে ফোনে জানাবে। আর আমি বইটা আর ডায়েরিটা নিয়ে গেলাম। ওকে স্যার। সারা ঘর থেকে এই দুটো জিনিস ছাড়া তোর কিছুই পাওয়া গেল না। ঠিক আছে, ডায়েরিটা পড়ে দেখা যাক, কিছু তো পাওয়া যাবেই যাবে। ছেলেবেলা থেকে বই পড়বার দিকে ছেলেবেলা থেকেই বই পড়বার দিকে আমার খুব ঝোঁক। সব রকমের বই পড়তাম, কিন্তু কোনো রহস্য কাহিনী যদি আমার হাতে আসতো তবে তা পড়তে গিয়ে আমি নাওয়া খাওয়া ভুলে যেতাম। আমার লেখা অলৌকিক গল্পের একখানা সংকলনও আমি বের করলাম, তবে বইখানা বাজারে চলল না। ঠিক গতানুগতিক ভৌতিক কাহিনীর একটা নিজস্ব ভঙ্গি আছে, আর আমার ধারণা হলো এই ভঙ্গির বন্ধন থেকে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। আমাকে নতুন বিষয়বস্তু খুঁজতে হবে, নতুন বিষয়বস্তুকে নতুন ভঙ্গিমায় প্রকাশ করতে হবে। মাথায় বিদ্যুৎ খেলে গেল। তন্ত্রের ভিতর হয়তো আমি নতুন ধরনের কাহিনী লেখবার উপাদান খুঁজে পাব। তন্ত্র সাহিত্যের উপর পড়াশোনা করবার জন্য ন্যাশনাল লাইব্রেরিতে যাতায়াত শুরু করলাম। ন্যাশনাল লাইব্রেরিতেই একদিন আলাপ হয়ে গেল নরোত্তম বিশ্বাসের সঙ্গে। একেবারে আশ্চর্য যোগাযোগ। আমারই মতন নরোত্তম বিশ্বাস পড়াশোনা করছিলেন তন্ত্রশাস্ত্র নিয়ে। তার উদ্দেশ্য তন্ত্রের উপর থিসিস লেখা। রবিবার সকাল 7টার মধ্যে আমি নরোত্তমবাবুর বাড়িতে পৌঁছে গেলাম। স্বামী স্ত্রীর সংসার, বেশ সুখী পরিবার। আচ্ছা সৌমেনবাবু, তন্ত্র সম্পর্কে আপনি কৌতূহলী হলেন কেন? আপনারও কি তন্ত্রের ওপর রিসার্চ করবার ইচ্ছা আছে? না, ঠিক রিসার্চ নয়, তন্ত্র থেকে আমি আমার গল্প লেখবার উপাদান খুঁজছি। ও দেখুন নরোত্তমবাবু, এ সম্পর্কে আমি আপনার কাছ থেকে একটু সাহায্য চাই। কি রকমের সাহায্য? আপনি তো অনেক দিন ধরেই তন্ত্রশাস্ত্রের উপর পড়াশোনা করছেন শুনলাম, তা কাজেই আপনি বলতে পারেন কি কি বই বা পুঁথি পড়লে আমি উপকৃত হব। আর তাছাড়া আপনার ব্যক্তিগত পাঠাগারে নিশ্চয়ই অনেক পুঁথিপত্র আছে, সেগুলো যদি আমি একটু পাই, মানে আমার একটু উপকার হতো আর কি। দেখুন, আমার দিক থেকে যতটুকু সাহায্য করা সম্ভব তা নিশ্চয়ই করব। তবে ব্যাপার কি জানেন, তান্ত্রিক পুঁথিপত্র নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা বিপজ্জনক। এমন অনেক পুঁথি আছে যার মধ্যে সম্মোহন, মারণ, উচাটন, সব সাধনা, সব জাগরণ
ইত্যাদি তান্ত্রিক প্রক্রিয়ার কথা বিশদভাবে আলোচিত হয়েছে। এইসব পুঁথি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করলে কিংবা বাস্তবে এসব কাজ করতে গেলে অনেক বিপদ ঘটতে পারে। সে ঠিক আছে, কিন্তু আমি তো কেবল আমার গল্পের উপাদান সংগ্রহ করব। বেশ, আমি আপনাকে একটা বইয়ের তালিকা তৈরি করে দিচ্ছি। এই বইগুলো থেকেই আপনি অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্প লেখবার উপাদান পেয়ে যাবেন। তালিকার কিছু কিছু পুঁথি আমার ব্যক্তিগত পাঠাগারেই আছে, বাকিগুলো আপনাকে সংগ্রহ করে নিতে হবে। ঘুরতে ঘুরতে একদিন ছেদিলালের পুরনো বইয়ের দোকানে হাজির হলাম। ছেদিলাল আমায় সাদর অভ্যর্থনা জানালো। আরে বাবু, আসুন আসুন, আপনার পছন্দ মাফিক অনেক বিলিতি কিতাব এসে গেছে। ছেদিলাল হয়তো জানে না যে আমার পছন্দটা পাল্টে গিয়েছে। দেখুন বাবু, দেখুন কিতাব দেখুন, তারপর পছন্দ মাফিক নিয়ে যান। বইয়ের আলমারিগুলোর উপর চোখ বোলাতে লাগলাম। হঠাৎ আলমারির একটা জায়গায় এসে আমার দৃষ্টি থমকে গেল। দুখানা মোটা ডাক্তারি বইয়ের মাঝখানে একখানা পুরনো পুঁথি ধরনের বই দেখা যাচ্ছে। আরে, এই পুঁথি তুমি কোথায় পেলে? কি জানি বাবু, মাঝখানে হলো কিতাবখানা ওখানেই আছে, কোনো পুরনো লটের সঙ্গে এসে গিয়ে থাকবে হয়তো। বইখানা যে কি ধরনের, ছেদিলালের সেই সম্বন্ধে কোনো ধারণাই নেই। 10 টাকা দিয়ে পুরানো বইখানা কিনে ফেললাম। বইখানা নিয়ে তাড়াতাড়ি রাস্তায় নেমে এলাম। মনে আমার দারুণ উত্তেজনা। কি আশ্চর্য আবিষ্কার! বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। হাত মুখ ধুয়ে চা খাবার খেয়ে নিলাম। তারপর লাইব্রেরি ঘরে গিয়ে বসলাম পুঁথিখানা নিয়ে। কিন্তু কয়েক পাতা উল্টেই বুঝলাম এই পুঁথির পাঠোদ্ধার করা আমার দুঃসাধ্য। প্রথমত পুঁথির ভাষা সংস্কৃত। সংস্কৃত ভাষায় আমার যে জ্ঞান আছে তাতে এই পুঁথি পাঠোদ্ধার করা চলে না। দ্বিতীয়ত, পুঁথির অনেক জায়গায় সাংকেতিক অক্ষর ব্যবহার করা হয়েছে। এই সংকেতগুলোর মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, নরোত্তম বিশ্বাসের কাছে পুঁথিখানা নিয়ে গেলে কেমন হয়? হ্যাঁ, তাই তো ঠিক করলাম, নরোত্তম বাবুর কাছেই যাব। রবিবার সকালে পুঁথিখানা সঙ্গে করে নিয়ে হাজির হলাম। আরে আসুন আসুন সৌমেন বাবু, সব খবর ভালো তো? আগে হ্যাঁ, একটা কাজে আপনার কাছে এলাম। ওসব কাজ টাজের কথা পরে হবে, আগে বসুন তো, চাটা খান। চা পান আনতে আমরা দুজন গিয়ে বসলাম নরোত্তম বাবুর পড়বার ঘরে। কোনো কথা গোপন না করে পুঁথিখানা সম্পর্কে সব কথা আমি তাকে খুলে বললাম। তো পুঁথিখানা নিয়ে আপনি করতেটা কি চান? সেটাই তো ভাবছি। তবে আপাতত পুঁথিখানার বিষয়বস্তু আমি বুঝতে চাই। বিষয়বস্তু বুঝতে পারলেই পুঁথিখানার ভেতর থেকে আমি আমার গল্পের উপাদান পেয়ে যাব। সৌমেনবাবু, আপনাকে আগেই বলেছি, এই ধরনের পুরনো তান্ত্রিক পুঁথি নিয়ে বেশি নাড়াচাড়া করা বিপজ্জনক। কে জানে এই পুঁথির ভেতরে কী সাংঘাতিক সাধন পদ্ধতি রয়েছে। পুঁথির বিষয়বস্তু নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আমাদের জীবনে অকল্যাণ ঘটতে পারে। আপনি কি এইসব কুসংস্কারে বিশ্বাস করেন? এটা কুসংস্কার কিনা জানি না, তবে আমার মনে হয় আমাদের মতো সাধারণ মানুষের বোধহয় সব ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। তান্ত্রিক পুঁথি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে অনেক অশিক্ষিত লোকের জীবনে যে নানা রকম বিপদ ঘটেছে সে খবর নিশ্চয়ই আপনার একেবারে অজানা নয়। তাছাড়া পুঁথিখানার নাম দেখেই মনে হচ্ছে এটা একটা নিচু স্তরের তন্ত্র।
এ পুঁথিকে গঙ্গায় বিসর্জন দেওয়াই ভালো সৌমেন বাবু। দেখুন, পুঁথিটা নিয়ে কি করব সে তো পরের কথা, আগে দেখাই যাক না এর ভেতরে কি আছে। আমি পুঁথিখানার পাতা উল্টাতে শুরু করলাম। অগত্যা নরোত্তম বিশ্বাসও ঝুঁকে পড়লেন পুঁথিখানার উপর। মিনিট 15 ভিতরেই নরোত্তম বিশ্বাসের প্রথম পরিচ্ছেদ পড়া হয়ে গেল। না সৌমেন বাবু, পুঁথিখানার ভেতরে উল্লেখযোগ্য কিছুই তো দেখতে পাচ্ছি না। এ একখানা গতানুগতিক তান্ত্রিক পুঁথি, নতুন কিছু নেই। আচ্ছা দেখি দ্বিতীয় পরিচ্ছদে কি আছে। নরোত্তমবাবু আবার পাতা উল্টাতে শুরু করলেন। আমি আনমনে তাকিয়ে রইলাম বাইরের দিকে। হঠাৎ নরোত্তমবাবুর দিকে দৃষ্টি পড়তে আমি চমকে উঠলাম। গভীর আগ্রহ আর কৌতূহল নিয়ে নরোত্তমবাবু ঝুঁকে পড়েছেন পুঁথিখানার উপর। তার চোখ দুটো জল করছে। উনি পুঁথিখানা পড়ছেন, কখনো মনে মনে, কখনো সাপের মতো হিসিস স্বরে, আবার কখনো জোরে জোরে। ঘরের ভিতর আমার অস্তিত্বের কথা উনি যেন একেবারেই ভুলে গেছেন। আচম্বিতে পুঁথির পাতা থেকে চোখ তুলে নরোত্তমবাবু আমার দিকে তাকালেন। এই দেখুন, পুঁথির ভেতরে রয়েছে মহাপিশাচ বাহনের মন্ত্র। পুঁথির বক্তব্য অনুসারে কৃষ্ণা ত্রয়োদশীর রাতে মহাশ্মশানে বসে 1,00,000 বার মন্ত্র জপ করলেই মহাপিশাচ সাধকের সামনে আবির্ভূত হয়ে তাকে অভীষ্ট ফল দান করেন। তাতে আমাদের কি? সৌমেন বাবু, আমি একবার পরীক্ষা করে দেখতে চাই এই পুঁথির বক্তব্য কতদূর সত্য। আসছে কৃষ্ণা ত্রয়োদশীর এখনো 1 সপ্তাহ বাকি আছে। আমি আগামী কৃষ্ণা ত্রয়োদশীতে কঙ্কালীতলার শ্মশানে যেতে চাই। আপনি ইচ্ছে করলে আমার সঙ্গী হতে পারেন। হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয় সৌমেন বাবু, মন্ত্র পরীক্ষা করবার এমন সুবর্ণ সুযোগ আমি ছাড়তে চাই না। পুরুলিয়া স্টেশনে নামতেই একটা পাগল গোছের লোককে দেখতে পেলাম। আমাদের সামনে এগিয়ে এসে বলল, চলে যা, তোরা তন্ত্র সাধনা করবি, তোরা সবাই মরবি, তোরা সবাই মরবি। সৌমেন বাবু, আর দেরি করে কি লাভ? এবার আমাদের কাজ শুরু করা যাক। আমার জীবনে সে এক দারুণ আতঙ্ক ঘন রাত্রি। দুজনে এগিয়ে গেলাম শ্মশানের একটা কোণের দিকে। চারপাশে গণ্ডি কেটে নরোত্তমবাবু তার আসন তৈরি করলেন। আমি বসে রইলাম গণ্ডির বাইরে। পুঁথিখানা হাতে নিয়ে নরোত্তমবাবু আসনে বসলেন। তারপর শুরু করলেন তার জপ। কতক্ষণ এইরকম জপ চললো ঠিক বলতে পারবো না, কিন্তু হঠাৎ একটা সময় একটা অনুভূতি আমায় চেপে বসলো। আমার মনে হতে লাগলো নরোত্তম বিশ্বাসের মন্ত্র তরঙ্গ যেন কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। এ কি আমার আচ্ছন্ন মনের কল্পনা? ডালপালা কাঁপিয়ে শো শো করে ঠান্ডা বাতাস বইতে লাগলো। অতিকায় কালো বাদুড়ের ডানার মতো নিকষ কালো একখানা মেঘ যেন ঢেকে ফেললো হলুদ রঙের চাঁদ আর তারা জলা আকাশটাকে।
কেবল শোনা যেতে লাগলো কাঁপা কাঁপা স্বরে মহাপিশাচ আহ্বানের মন্ত্র। হঠাৎ তীব্র তীক্ষ্ণ একটা বিদ্যুৎ দীপ্তি দেখতে পেলাম। কালো মেঘে ঢাকা আকাশটাকে কে যেন অগ্নিময় খড়গ দিয়ে চিরে ফেলল। সনসন করে বইতে লাগলো কনকনে ঠান্ডা বাতাস। এ বাতাস তো পৃথিবীর নয়, এই বাতাস বুঝে উঠে আসছে অন্ধকার নরকের অতল গহ্বর থেকে। কোথা থেকে যেন বিভৎস একখানা হাসি মহাশূন্যের বুক চিরে আমার কানে আসতে লাগলো। অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো সমস্ত শরীরের শক্তি দিয়ে উনি যেন অদৃশ্য কার সঙ্গে লড়াই করে চলেছেন। এরপর যা ঘটল তা আমার দুর্বল লেখনীর ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এক আতঙ্ক ঘন মুহূর্তে আমার ভয় বিস্ফারিত দৃষ্টির সামনে নরোত্তম বিশ্বাসের শরীরটা শূন্যে উঠে যেতে লাগলো। মৃতলোকের অপার্থিব নীলাভ আলো আছড়ে পড়ল তার শূন্যে ভাসমান দেহের উপর। চোখের সামনে দেখতে পেলাম ভাসমান দেহটা অদ্ভুতভাবে বেঁকে যেতে লাগলো। অদৃশ্য এক অতিকায় দানব যেন দুমড়ে মুচড়ে দিতে লাগলো নরোত্তম বিশ্বাসের শরীরটাকে। মৃতলোকের অপার্থিব আলোয় দেখলাম নরোত্তমের সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে ঠিকই, কিন্তু মাটি পর্যন্ত সেটা নেমে আসছে না। শূন্য পথেই অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে রক্ত। কিছুক্ষণের মধ্যেই রক্তহীন সাদা দেহটা আছড়ে পড়ল মাটির উপরে। নররক্তপানে তুষ্ট মহাপিশাচ এতক্ষণে আমার দৃষ্টিগ্রাহ্য হলো। আমি দেখলাম সেই মহা আতঙ্ককে। নিকষ কালো বিপুল দেহ তার, আগুনের ভাটার মতো দুটো চোখ নিষ্ঠুর জিঘাংসায় ধকধক করে জ্বলছে। চোখের দৃষ্টিতে সে যে কি এক সর্বগ্রাসী মহাক্ষুধা, তা জ্ঞান হারিয়ে আমি লুটিয়ে পড়লাম শ্মশানের মাটিতে। জ্ঞান ফিরতেই দেখলাম রাত তখনও পুরোপুরি শেষ হয়নি। আকাশে কৃষ্ণ ত্রয়োদশীর মরা চাঁদখানা এবার স্পষ্ট দেখা যাচ্ছে। এ কি, দূর থেকে কেউ যেন এগিয়ে আসছে আমার দিকে। তোদের বলেছিল মরবি, তোরা মরবি, পালা পালা, এবার তোর পালা, তোর তো সাধনা করবি। আমার আবার সবকিছু মনে পড়ে গেল। টলতে টলতে স্টেশনের দিকে দৌড় দিলাম। নরোত্তম বিশ্বাসের মৃতদেহটা আমি আর কোথাও দেখতে পেলাম না। সেই আতঙ্কময় রাত্রের স্মৃতি আজও আমার মন থেকে সম্পূর্ণ মুছে যায়নি। আমার বিশ্বাস মহাপিশাচ আবার আমার কাছে আসবে। যখন আসবে একলা ফিরে যাবে না, ও আমাকেও নিয়ে যাবে। আমাকেও পরলোকের মধ্য দিয়ে পিশাচ তাদের জগতে নিয়ে যাবে। তাই আমি এই শেষ শব্দগুলো লিখে গেলাম। এই বইটা পড়ে মহাপিশাচ ডাকা যাবে? কি যাতা লিখেছেন সোমেন বাবু, কোনো গল্পের প্লট নাকি? সবই যখন পড়লাম, বইটাও একবার পড়ে দেখি। যত সব।